নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিনের নীরবতা ভঙ্গ করে মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আজ আবার নিয়ে এসেছেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি লেখা গা ছমছমে গল্প কালপুরুষের হাতছানি। শুনে দেখুন, ভালো লাগবে। শঙ্কর কি পারবে শিবানীর সংসার বাঁচাতে? কি করে? সব কিছুর উত্তর পাবেন এই কাহিনীতে। আমার মতো আপনারাও নিশ্চয়ই খুব উৎসাহী গল্পের শেষ পরিণতি জানতে। তাহলে দেরি কেন? চলুন সবাই মিলে শুনে নেওয়া যাক শর্মিষ্ঠা চ্যাটার্জি লেখা গল্প কালপুরুষের হাতছানি। মা, তুমি আমার শেষ শিবরাত্রির সন্ধেটাকে দয়া করে বাঁচাও। ওই যে আমার একমাত্র শেষ সম্বল, ও যদি চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? শঙ্কর মন্দিরের সন্ধ্যা আরতি শেষ করে যেই মন্দিরের বাইরে বেরোতে যাবে, দেখে মন্দিরের চাতালের সামনে একজন বছর 55-56 বিধবা মহিলা কালী মায়ের মূর্তির দিকে তাকিয়ে খুব কাঁদছে করুণ ভাবে। মহিলাটিকে এইভাবে কাঁদতে দেখে শঙ্করের মনটা খুব খারাপ হয়ে যায় আর ভাবে, মহিলাটি এইভাবে কাঁদছে কেন, কি হয়েছে? এই ভাবনা শঙ্করের মাথায় আসতেই শঙ্কর মহিলাটির দিকে এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে মহিলাটিকে, মাসিমা, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আপনি কি কোনো বিপদে পড়েছেন? মহিলাটি তখন শঙ্করের দিকে তাকিয়ে কান্না থামিয়ে বলে, বাবা, আমার বংশ যে নির্বংশ হতে চলেছে। আমার পরিবারে মৃত্যুর কালো ছায়া নেমেছে যে। মহিলাটির মুখ থেকে এই ধরনের কথা শুনে শঙ্কর অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে আপনার পরিবারে মৃত্যুর কালো ছায়া নেমেছে? আমি ঠিক আপনার কথা বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন আপনার পরিবারে ঠিক কি হয়েছে? মহিলাটি শঙ্করের কথা শুনে রেগে গিয়ে শঙ্করের দিকে তাকিয়ে ক্রুদ্ধভাবে বলল, আপনি আমার পরিবারের বিপদ শুনে কি করবেন? আপনি কি কিছু করতে পারবেন? আমার পরিবারকে কি এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন? মহিলাটির মুখ থেকে আপনি ডাক শুনে শঙ্কর লজ্জিতভাবে বলে ওঠে, মাসিমা, আপনি আমাকে আপনি করে ডাকবেন না। আমি আপনার থেকে অনেকটাই ছোট। আপনি বরং আমাকে তুমি বা তুই বলেই ডাকবেন, কেমন? শঙ্করের কথা শুনে শিবানী বলল, আচ্ছা ঠিক আছে বাবা। এরপর শঙ্কর আবার বলে ওঠে শিবানীর উদ্দেশ্যে, আচ্ছা মাসিমা, আপনার পরিবারে ঠিক কি বিপদের ছায়া নেমে এসেছে একটু ঠিক করে বলুন তো আমাকে। শঙ্করের কথা শুনে মহিলাটি আবার ক্রুদ্ধভাবে বলল, তুমি আমার পরিবারকে এই বিপদ থেকে কোনো দিনও রক্ষা করতে পারবে না। তোমার আগে আমি কত বড় বড় তান্ত্রিক গুণীনের কাছে গেছি, তারা কিছুই করতে পারিনি আমার পরিবারের জন্য। তুমি বলছো কিনা তুমি আমার পরিবারকে বিপদ থেকে রক্ষা করতে পারবে? শঙ্কর বলল মহিলাটিকে, আহা, আপনি একবার আমাকে আপনার পরিবারের বিপদের কথা বলেই দেখুন না, দেখি আপনার পরিবারের জন্য আমি কিছু করতে পারি কিনা। শঙ্করের কথা শুনে মহিলাটি বলল, আচ্ছা, তুমি যখন বারবার আমার পরিবারের বিপদের কথা জানতে চাইছো, তখন বলছি সব তোমাকে। এরপর মহিলাটি হাতে রুমাল দিয়ে চোখের জল মুছে নিয়ে বলতে শুরু করে, নমস্কার, আমার নাম শিবানী ঘোষ। আগে আমি পরিবার নিয়ে থাকতাম বর্ধমানের গুপ্তিপাড়ায়। বলতে পারেন ওটা আমাদের দেশের বাড়ি। গত 1.5 বছর হলো আমার বড় মেয়ে নেহা কলকাতার সল্টলেকে একটা বড় অফিসে চাকরি পাওয়ার জন্য আমি, আমার ছোট মেয়ে পূজা আর আমার ছেলে গৌরব আর আমার 60 বছরের বিধবা ননদ মন্দিরা, এই 4 জনকে নিয়ে আমার বড় মেয়ে নেহার একদম অফিসের সামনে একটা 2 তলা বাড়ি কিনে আমাদের আদি বাড়ি বিক্রি করে চলে আসি।
আমার স্বামী গত 3 বছর হলো মারা গেছে। আমরা কলকাতায় নতুন যে বাড়িটা কিনে আসি, ওই বাড়িটায় থাকার 1-2 মাস পর থেকেই ওই বাড়িতে আমাদের একটা সমস্যা শুরু হয়। আর প্রথম সমস্যাটা শুরু হয় আমার ননদকে দিয়ে। প্রথম বিপদটা আমার ননদের ঘাড়েই নেমে আসে। আমার ননদ মন্দিরার পায়ে ব্যথা বলে ও আমাদের নতুন কেনা বাড়িটা নিচের তলায় একটা ঘরে থাকতো, আর তার পাশের ঘরে আমি আর আমার ছোট মেয়ে পূজা, আর 2 তলায় 2টো ঘরে আমার বড় মেয়ে নেহা, আর একটা ঘরে গৌরব। একদিন সকালে আমার ননদ আমাকে হঠাৎ করে এসে বলছে, শিবানী, শিবানী, তুমি আজ রাত থেকে আমার ঘরে আমার পাশে এসে ঘুমোবে কেমন? আমি তখন নেহা অফিস যাবে বলে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিলাম। নেহা ওর পিসির কথা শুনে হেসে উঠে বলে, পিসি, তোমার নতুন বাড়িতে এসে বুঝি একা ঘুমোতে ভয় করছে? তুমি কি বাচ্চা হয়ে গেলে এই বয়সে? নেহার কথা শুনে মন্দিরা রেগে গিয়ে বলে, এই ছুরি, তুই চুপ করবি একটু? আমি এখানে তোর মায়ের সঙ্গে কথা বলতে এসেছি, তোর সঙ্গে নয়। ও শিবানী, শিবানী, একবার তুই আমার কথা শোনো না দয়া করে। আমি তখন বললাম মন্দিরার দিকে তাকিয়ে, হ্যাঁ দিদি বলুন কি হয়েছে। মন্দিরা তখন ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলে, শিবানী, জানো তো গত 3 দিন ধরে আমি আমার ঘরে রাতের বেলা একটা কম বয়সী ফর্সা মতো বউকে দেখতে পাচ্ছি। সেই বউটা আমার দিকে তাকিয়ে কেমনভাবে হাসছে, আর বউটার হাসি যদি তুমি দেখতে না, তোমার গায়ে শিহরণ খেলে যেত গো। আমি মন্দিরার কথা শুনে হো হো করে হেসে উঠে বলি, দিদি নতুন বাড়ি নতুন জায়গায় এসেছো প্রথমবার, একটু তো অস্বস্তি হবে, কিন্তু পরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে মন্দিরা তখন কিছুটা শান্ত হলেও এরপর যত দিন যায় মন্দিরা রোজ সকালে আমার কাছে এসে বলতো, ও শিবানী, শিবানী, আজ রাতে আমার সঙ্গে ঘুমোও না। আমার যে একা শুতে ওই ঘরে খুব ভয় করে। ওই বউ যে রোজ আসে আমাকে ভয় দেখাতে। আমি মন্দিরার কথা শুনে খানিকটা বাধ্য হয়ে আমি একদিন রাতে মন্দিরার ঘরে ঘুমালাম। মাঝরাতে হঠাৎ মন্দিরার চিৎকারে ঘুমটা ভেঙে যায়, আর উঠে দেখি মন্দিরা বিছানার এক পাশে ভয়ে কুকুরে বসে আছে আর বিড়বিড় করে বলছে, চলে যাও, চলে যাও, আমার তোমাকে দেখে খুব ভয় করছে, চলে যাও। মন্দিরার এই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করি, দিদি তোমার কি হয়েছে, অমন করছো কেন? মন্দিরা তখন বলে, শিবানী দেখো, তোমার পাশে ওই মেয়েটা দাঁড়িয়ে। আমি তখন মন্দিরার কথা শুনে পাশ ফিরে তাকাই, আর দেখি কেউ দাঁড়িয়ে নেই আমার পাশে। এরপর আমি মন্দিরাকে বলি, দিদি তুমি চোখে ভুল দেখেছো, এই ঘরে কেউ নেই দেখো। মন্দিরা তখন ধীরে ধীরে চোখ থেকে হাত সরায় আর দেখে ঘরে কেউ নেই। বউটা তো তোর পাশেই দাঁড়িয়েছিল, গেল কোথায়? আমি তখন বললাম, দিদি আমার পাশে আর এই ঘরে কোনো বউ দাঁড়িয়ে ছিল না, তুমি চোখে ভুল দেখেছো দিদি। আমার কথা শুনে মন্দিরা জোরে চিৎকার করে বলল, তুই বিশ্বাস কর শিবানী, বউটা তোর পাশেই দাঁড়িয়েছিল, এখন কোথায় গেল আর দেখতে পাচ্ছি না। আমি তখন না পেরে খানিকটা বিরক্ত হয়ে বললাম, দিদি অন্ধকারে তোমার চোখের মধ্যে হ্যালোসিনেট হয়েছে। এরপর আমি মন্দিরাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলেও ও সেই দিন সারা রাত 2 চোখের পাতা এক করল না। সারা রাত ছটপট করতে লাগলো কিসের একটা ভয়। এই ঘটনা 2 দিন পর একদিন সকালে মন্দিরা বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় মাথা ঘুরে বাথরুমের সামনে সেন্সলেস হয়ে পড়ে যায়। আমি সেন্সলেস অবস্থায় পড়ে যেতে দেখে আমার বাড়ির লোকেরা মিলে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ডাকি। উনি এসে প্রথমে মন্দিরাকে দেখে বলেন, বয়সজনিত কারণে বা অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে ওনার মাথা ঘুরতে পারে। এরপর উনি কতগুলো ওষুধ প্রেসক্রাইব করে দেন। ওনার প্রেসক্রাইব করা ওষুধগুলো মন্দিরা খেলেও তবুও মন্দিরা মাথা ঘুরে যখন তখন পড়ে যেতে লাগলো। এরপর আমি মন্দিরাকে নিয়ে কলকাতার বড় নামকরা একটা হাসপাতালে ডাক্তার দেখাই। ওনারা মন্দিরাকে নানা ধরনের টেস্ট করতে দেন। আমি মন্দিরাকে সেই টেস্টগুলো করাই, কিন্তু টেস্ট রিপোর্টে কিছু বেরোয় না।
রিপোর্ট একদম ঠিক আছে, কিন্তু যত দিন যায় মন্দিরা আস্তে আস্তে বিছানার সঙ্গে মিশে যেতে থাকে আর তীব্র মাথা যন্ত্রণায় কাতরাতে থাকে। তারপর মাত্র 3 সপ্তাহের মধ্যে মন্দিরা মারা যায়। কিন্তু মন্দিরা কী অসুখে মারা গেল আমরা বাড়ির লোক আর ডাক্তার কেউই ধরতে পারলাম না। মন্দিরা মারা যাওয়ার পর আমার বাড়িতে ওই যে সর্বনাশ ঢুকলো, আর তার থামার নাম নেই। 12 দিনের মাথায় মন্দিরার সুষ্ঠুভাবে শ্রাদ্ধার অনুষ্ঠানের কাজ মিটে যাওয়ার পর ছেলে মেয়েগুলো পিসি মারা যাওয়ার মন ভালো ছিল না বলে ওদের মন ভালো করার জন্য আমি ওদের জন্য একদিন রাতে জমিয়ে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করি। এরপর আমি যখন রাত 10টা নাগাদ ওদের খেতে দিতে যাই, খেতে দেওয়ার সময় চিলি চিকেনের হটপটটা খুলে দেখি আমি যে কিছুক্ষণ আগে চিলি চিকেনটা রান্না করে হটপটের মধ্যে রেখেছিলাম, সেই হটপট থেকে রান্না করা চিলি চিকেনটা কি যেন খেয়ে নিয়েছে অর্ধেক। আমি আর আমার ছেলে মেয়ে এই দৃশ্য থেকে খুবই ভয় পেয়ে যায় আর ভাবি আমার রান্না করা চিলি চিকেনটা খেলোটা কে। এরপর বাকি অর্ধেক চিলি চিকেনটা ওদের না দিয়ে আমি ফেলে দিই, কারণ আমি মা ঠাকুমার মুখে শুনেছি রান্না করা বা কেনা খাবার অদৃশ্য কেউ এসে বা ভূতে এসে যদি খায়, তারপর সেই খাবার থেকে কোনো মানুষ যদি খায় তাহলে সে মারা যাবে। ওই রাতের ঘটনার পর পরের দিন রাত্রে আমার ছোট মেয়ে পূজা আমার পাশে বসে পড়াশোনা করছিল আর আমি ফোনে ফেসবুক ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ ও পড়া থামিয়ে আমাকে বলে, ও মা, বলছি তুমি না এই বাড়িটা বিক্রি করে দাও, বুঝলে? এই বাড়িটা না ভালো না। আমি তখন পূজার কথা শুনে বলি, কেন মা, এই এত সুন্দর খোলামেলা বাড়িটা ছেড়ে দেব কেন? কি হয়েছেটা কি? পূজা ভয়ে ভয়ে চারদিক একবার তাকিয়ে নিয়ে বলে, মা, আমি সেদিন সন্ধেবেলায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে আমার কলেজের বান্ধবী রিভার সঙ্গে যখন কথা বলছি, হঠাৎ দেখি কি চাঁদের হালকা আলোয় আমাদের ছাদের বড় যে জবা গাছটা আছে না, ঠিক তার পাশেই ফর্সা লম্বা আর কোমর অবধি ছাড়া চুল একটা বউ দাঁড়িয়ে আছে। আর বউটার সাজ পোশাক দেখে আমার পুরো নতুন বউয়ের মতো লেগেছে। আর বউটা জবা গাছটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খুব হাসছিল। আর বউটার হাসি থেকে আমার না ভয়ে তখন বুকের মধ্যে একটা শীতল স্রোত বয়ে যায়, জানো। এরপর আমি বউটার হাসি সহ্য করতে না পেরে ভয়ে নিচে সিঁড়ি দিয়ে যেই নেমে আসতে যাব, দেখি 2 তলা সিঁড়ির মুখে ওই বউটা দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে ঠিক কিছুক্ষণ আগের মতোই হাসছে। এরপর আমি বউটাকে দেখে ভয়ে চিৎকার করে জিজ্ঞাসা করি, তুমি কে? এই বাড়ির মধ্যে তুমি ঢুকলে কি করে? আমি দেখলাম আমার প্রশ্নের সঙ্গে সঙ্গে বউটা কোথায় যেন উধাও হয়ে গেল। এরপর আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে ঠাকুরের নাম জপ করতে করতে নিচে নেমে আসি। সন্ধেবেলা এই ঘটনার পর আমি ওই দিন রাতে যখন পড়ছিলাম, তুমি তখন ঘুমোচ্ছিলে ঘরে। পড়তে পড়তে হঠাৎ আমার নাকে একটা তীব্র সুমিষ্ট ঝাঁঝালো গন্ধ আসতেই আমি ঘরের এদিক ওদিক তাকাতেই দেখি টেবিল ল্যাম্পের হালকা আলোতে সন্ধেবেলায় দেখা সেই বউটা ঘরের আলমারির পাশে দাঁড়িয়ে আছে আর ঠিক সেইভাবেই আমার দিকে তাকিয়ে হাসছে।
এই দৃশ্য দেখা মাত্র আমি ঘরের বড় আলোটা জ্বালাতেই দেখি সেই বউটা আলমারির পাশে আর নেই, উধাও। আমি তখন ভাবি, বউটা তো এক্ষুনি এখানেই ছিল, আলমারির পাশেই দাঁড়িয়েছিল, গেল কোথায়? এরপর আমি সেই দিন আরও 2 বার ওই বউটাকে দেখি। পূজার মুখে তখন এই কথা শুনে আমি ওর কথাটা তখন গুরুত্ব দিই না, উল্টে আমি ওকে ঝাঁঝিয়ে উঠে বলি, হ্যাঁ রে পূজা, তুইও কি পিসির মতন পাগল হয়ে গেলি? তুই দেখলি না তোর পিসি শেষ বয়সে মরে যাওয়ার আগে কেমন উল্টো পাল্টা বকবক করতো আর আমাদের মাথা খারাপ করতো? সেই দিন রাতে পূজা এই কথা বলার পর এই ঠিক 2 দিন পরে বাড়িতে আর একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তা আমার কল্পনার বাইরে ছিল। সেই দিন রাত্রে নেহা গৌরব অফিস থেকে রাত 9টার আগে বাড়ি ফিরে এলেও পূজা তখন কলেজ থেকে ফিরল না। রাত 9টার পর তখন আমি আর নেহা খুব টেনশনে পড়ে যাই আর ভাবি, এই নতুন জায়গায় এত রাত্রে আমার মেয়েটা কোথায় গেল? এরপর আমি আর নেহা মিলে পূজার যে কটা কলেজের বন্ধুদের চিনি তাদের সবাইকে ফোন করি আর জিজ্ঞাসা করি পূজা কি ওদের বাড়িতে গেছে। কিন্তু তারা জানায় পূজা নাকি ওদের বাড়িতে আজ আসেনি। এরপর দেখতে দেখতে রাত যখন 12:30 বেজে যায় তখন ফোনে একটা অচেনা নম্বর থেকে আমাদের ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা ভারী পুরুষ কণ্ঠের গলা ভেসে আসে আর সেই পুরুষ কণ্ঠ বলে, হ্যালো, এটা কি পূজা ঘোষের বাড়ি? আমি তখন কাঁপা কাঁপা গলায় বলি, হ্যাঁ, আমি আমি পূজার মা বলছি। আপনি কে? তখন আবার ফোনের ওপাশ থেকে উত্তর আসে, নমস্কার, আমি সল্টলেক করুণাময়ী থানার ওসি দীপক সেন বলছি, আপনারা ইমিডিয়েটলি থানায় আসুন। আমি তখন পুলিশ অফিসারের কথা শুনে বলি, কেন, কি জন্য? আপনারা তাড়াতাড়ি আসুন, আজ সন্ধ্যা 7টা নাগাদ করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে আপনার মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। সম্ভবত উনি বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এরপর আমরা থানার ওসি দীপক বাবুর কথা শুনে থানায় যাই আর গিয়ে পূজার ডেড বডিটা আমরা নিয়ে আসি। 3 দিন পর পূজার কাজ খুব সুষ্ঠুভাবে মিটে যায় ঠিকই, কিন্তু আমার শুধু মনে হতে থাকে এই বাড়িতে এসে আমি খুব ভুল করেছি। কারণ এই বাড়িটা ভালো নয়, এই বাড়িতে এমন একজন কেউ আছে সে হয়তো সবাইকে মেরে ফেলবে বা কোনো কেউ বিপদের সংকেত দিচ্ছে না তো। এরপর আমার এই সব মনে হতে আমি আমাদের বাড়ির কয়েকজন আশেপাশের প্রতিবেশীকে পূজা আর আমার ননদের দেখা সেই বউটার কথা এবং বর্ণনা বলতেই আশেপাশের লোকজন আমাকে কেউ কেউ নানা ধরনের কথা বলে। কেউ বলে পূজা আর আপনার ননদ যে বউটাকে দেখেছিল ওই রকম দেখতে একটা বউ ওই বাড়িতে ছিল, কিন্তু স্বামীর সঙ্গে নিত্য অশান্তির জন্য ওই বউটা আত্মহত্যা করে গলায় দড়ি দেয়। আবার কেউ কেউ বলে আমরা যে বাড়ি কিনে এসেছি সেই বাড়িতে নাকি আজ থেকে 5 বছর আগে কোনো একজন খুন হয়েছিল, কিন্তু কে খুন হয়েছিল তারা বলতে পারে না। আবার কেউ বলে ওই বাড়ি হওয়ার আগে একটা ছোট সিমেট্রি ছিল ওই জায়গায়। আবার কেউ বলে বাড়িটা তৈরি হওয়ার আগে নাকি এখানে একটা পুকুর ছিল, ওই পুকুরে বহুকাল আগে কেউ একজন ডুবে মারা গিয়েছিল। আমি দেখলাম আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীরা কেউই ঠিক করে বলতে পারল না ওই বাড়িতে বা ওই জায়গায় ঠিক কী ঘটেছিল আসলে। পূজা মারা যাওয়ার 1 সপ্তাহ পর থেকে বাড়িতে আমাদের সঙ্গে একটা নতুন উপদ্রব শুরু হয়, আর এই উপদ্রবটা হতো দিনে দুপুরে যখন তখন। আর এই উপদ্রবের সঙ্গে আমার বড় মেয়ে নেহার সঙ্গেও প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা সব ঘটত। একদিন আমি স্নান করতে যাওয়ার আগে বাথরুমে 1 বালতি জল ভরে
কাঁচা ভিজিয়ে জামা কাপড়গুলো ছাদে নিয়ে মেলতে যাই। ছাদ থেকে ফিরে এসে যেই বাথরুমে স্নান করতে ঢুকতে যাব, দেখি কিছুক্ষণ আগে ভরে রাখা বালতিটা পুরো খালি। আমি বাথরুমের মধ্যে এই দৃশ্য দেখে আমার বুকটা ভয়ে ছ্যাদ করে ওঠে। আমি তখন ভাবি, বাড়িতে তো কেউ নেই, আমি একা, বালতির জলটা ফিরল কে? এইসব ভাবনা চিন্তা করতে করতে আমি বাথরুমে ঢুকে যখন স্নান করছি, আমার সমানে মনে হতে থাকে ঠিক পিছনে যেন কেউজন দাঁড়িয়ে আছে এবং তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে পড়ছে। এই অনুভূতিটা হতে আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কিন্তু আমি যতক্ষণ বাথরুমে স্নান করতে থাকি, মনে হতে থাকে আমার সঙ্গে কেউ একজন আছে। এই ঘটনার পর, এই ঘটনার ওই দিন রাত্রে আমার বড় মেয়ে নেহা অফিস থেকে ফিরে এসে রাত্রে ডিনার করতে করতে বলে, মা জানো তো, কদিন ধরে না রাতে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটছে। আমি নেহার মুখ থেকে এই কথা শুনে আমার বুকের মধ্যে তখন ঠান্ডা এক শিহরণ খেলে যায়। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করি, কি 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 ঘটনা রে মা? নেহা তখন বলে, মা আসলে আগের দিন অনেক রাতে অফিসের কাজ শেষ করে সবে শুয়ে চোখটা যখন বন্ধ করেছি, আমার শুধু মনে হতে থাকলো যে আমার ল্যাপটপটা খুলে ওর মধ্যে কেউ কাজ করছে, আর ল্যাপটপের কিবোর্ডের খুটখাট আওয়াজ আমার কানে আসতে থাকলো। ওই আওয়াজটা আমার কানে আসতেই আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে ল্যাপটপের টেবিলের দিকে তাকাই, কিন্তু দেখলাম সব স্বাভাবিক। এরপর আমি যখনই চোখ বন্ধ করে ঘুমোতে যাচ্ছি, আমার শুধু মনে হতে থাকলো যে আমার ল্যাপটপে কেউ একজন কাজ করছে, কিন্তু চোখ খুলেই সব স্বাভাবিক। এরপর আমি আর ওদিকে গুরুত্ব না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। নেহার মুখে এই কথা শোনার পর আমি সেই দিন রাত থেকে নেহার ঘরে নেহার পাশে ঘুমোতে শুরু করি। সেই দিন রাতে আমি আর নেহা ঘুমাচ্ছি, হঠাৎ জোরে একটা দুম করে শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আর নেহা ভয়ে ধরফর করে উঠি, আর শুনি আমাদের বাড়ির নিচে একতলায় কে যেন রান্নাঘরে বাসনপত্র আর ডাইনিং রুমের সব জিনিসপত্র দুমদাম করে ফেলছে। নিচে যেন তোলপাড় কাণ্ড হচ্ছে। নিচে যে এইরকম কাণ্ড হচ্ছে, আমাদের দুজনে সাহসে কুলায় না যে নিচে গিয়ে দেখব কে এই কাণ্ডগুলো করছে। নিচে যখন এইসব কাণ্ডগুলো হচ্ছিল, আমার মনের ভেতরটা তখন শুধু মনে হতে লাগলো, বাড়িতে আবার কোনো বিপদ ঘনিয়ে আসছে না তো? হয়তো কেউ এসে আগের থেকে জানান দিচ্ছে। এই কথা মনে আসতেই আমি পরদিন সকালে নেহা গৌরব কাজে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের পাড়ার যে শীতলা কালী মন্দির আছে, সেখানে গিয়ে সেই মন্দিরের পুরোহিত নন্দদুলাল ঠাকুর মশাইকে সব ঘটনা খুলে বলতেই উনি আমাদের বাড়ি আসেন, আর সারা বাড়ি ঘুরে দেখে বলেন, এই বাড়ি তোমাদের খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। এই বাড়ির মধ্যে এমন একজন কেউ আছে যে হয়তো তোমাদের সবার সর্বনাশ করতে চায়। এরপর আমি নন্দদুলাল ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী নতুন বাড়ি দেখা শুরু করি, কিন্তু কোনোভাবেই যেন নতুন বাড়ির সন্ধান পাই না। মনে হচ্ছে এই কাজে আমাকে কেউ বাধা দিচ্ছে। আমি যখনই নতুন বাড়ি দেখছি, এই দিকে নেহা কদিন ধরেই উদ্ভট সব কাণ্ড শুরু করে। এরপর আমি বাড়ি দেখা ছেড়ে দিয়েছি, ওকে নিয়ে পড়ি। বেশ অনেকক্ষণ পর শঙ্কর প্রশ্ন করে ওঠে শিবানী দেবীকে, আচ্ছা, আপনার বড় মেয়ে নেহা ঠিক কি কি কাণ্ড করত? শিবানী তখন আবার বলতে শুরু করলো, আমি যখন নতুন বাড়ি দেখা শুরু করি, হঠাৎ নেহা অফিসে যাওয়া হুট করে বন্ধ করে দেয় এবং অফিস যাওয়া বন্ধ করে দিয়ে নিজের ঘরে সারা দিন বসে থাকতো আর পাগলের মতন বলতো,
ওই দেখো মা, ওই দেখো ওই বউটা আসছে, আমাকে নিয়ে যাবে বলেছে। আমি যাবো মা ওর সঙ্গে। এই কথা বলতো আর ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করত। ওর ওই ধরনের আচরণ দেখে আমি আর গৌরব ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই। সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওষুধ খাইয়ে ওকে কিছুটা আমরা সুস্থ করে তুলি। এরপর দেখতে দেখতে যখন 3 মাস কেটে যায়, বাড়িতে আবার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে আমি আর গৌরব ভাবতে পারিনি। নেহাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে ও বেশ কিছুটা সুস্থ ছিল বলে ওকে বাড়িতে রেখে একদিন আমি আর গৌরব পয়লা বৈশাখে সেলের বাজার করতে বেরোই। এরপর আমাদের দুজনের ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে যায়। এরপর বাড়ি ফিরে বেল বাজায় বারবার। নেহা যখন দরজা খোলে না, গৌরব তখন বাধ্য হয়ে বাড়ির দেওয়ালে জলের পাইপ বেয়ে ওঠে। নেহার ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা ছিল। গৌরব পাইপ বেয়ে উঠে নেহার ঘরের বারান্দায় নেমে বারান্দার জানলা দিয়ে তাকাতেই দেখে নেহা ওর ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার পর আমার শুধু মনে হতে থাকে নেহা তো সুস্থই ছিল, কিন্তু হঠাৎ করে আত্মহত্যা করলো কেন? নেহা কেন যে আত্মহত্যা করলো তা আজও আমার আর গৌরবের কাছে আজও রহস্য। শিবানীর মুখ থেকে তার বাড়ির 3 মানুষের আকস্মিক মৃত্যুর গল্প শুনে শঙ্কর বলল, মাসিমা, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি বাড়ি যান, আর যাওয়ার আগে আপনি আমাকে আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে যান। আমি কাল সকালেই আপনার বাড়ি যাচ্ছি। শঙ্করের মুখ থেকে এই কথা শুনে শিবানী হতাশ গলায় বলল, তুমি গিয়ে আর কি করবে বাবা? তুমি কি আমাদের বাড়ির উপর নেমে আসা এই সর্বনাশের মৃত্যুর কালো ছায়াকে সরাতে পারবে? শঙ্কর শিবানীর কথায় মৃদু হেসে বলল, দেখি কিছু করতে পারি কিনা। কলিং বেলটা বাজতেই শিবানী দরজা খুলতেই দেখে শঙ্কর দাঁড়িয়ে আছে হাসি মুখে দরজার সামনে। শঙ্করকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে শিবানী হাসি মুখে বলল, শঙ্কর, তুমি এসেছো? আসো আসো, ভেতরে আসো। শঙ্কর বাড়ির ভিতরে পা রাখতেই বাড়ির চারিদিকে তাকিয়ে বলে ওঠে, কালপুরুষের নজর পড়েছে আপনাদের বাড়ির লোকেদের ওপর। ও সব শেষ করে দেবে, সব। শঙ্করের কথা শুনে শিবানী বলল, কালপুরুষকে? শঙ্কর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কালপুরুষ হলো খারাপ প্রেতাত্মা। এই প্রেতাত্মা যার বাড়িতে থাকবে সেই বাড়ির লোকেদের ওপর সর্বনাশ নেমে আসবে। এই প্রেতাত্মা বাড়ির কোনো একজন ব্যক্তিকে যদি বারবার দেখা দেয় তাহলে তার মৃত্যু নিশ্চিত একেবারে। শঙ্করের মুখ থেকে কালপুরুষের বর্ণনা শুনে শিবানী ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা, এই কালপুরুষের হাত থেকে আমি আমার ছেলেকে কি করে বাঁচাবো, প্লিজ বলুন। শিবানীর কথা শুনে শঙ্কর খানিক নীরব থেকে বলে ওঠে, মাসিমা, আপনি বাড়ি খুঁজতে শুরু করুন। শঙ্করের মুখে বাড়ি খোঁজার কথা শুনে শিবানী বলে ওঠে, আমি যে বাড়ি খুঁজবো, কিন্তু আমি যে বাধা পাচ্ছি। আমি যে এই কলকাতা শহরের বুকে কোনো বাড়ি খুঁজে পাচ্ছি না। আমাকে কেউ একজন যেন বাধা দিচ্ছে সমানে। আপনাকে তো কালই বললাম। শঙ্কর শিবানীর কথা শুনে বলে ওঠে, এই বাড়ি খোঁজার কাজে আপনি আর যাতে বাধা না পান আমি তার ব্যবস্থা করছি। শিবানী বলে ওঠে, কি ব্যবস্থা করবে তুমি? শঙ্কর বলল, আমি আপনাদেরকে মহা মৃত্যুঞ্জয় মন্ত্রপুত 2টো করে তাবিজ দেব। আপনি আর আপনার ছেলে ওই তাবিজ ধারণ করবেন, দেখবেন আর কোনো বাড়ি খোঁজার কাজে আপনাদের কোনো রকম বাধা থাকবে না, আর ওই কালপুরুষ আপনাদের কিচ্ছু করতে পারবে না। আর আমি এই কালপুরুষকে কদিনের জন্য ওই মন্ত্রপুত তাবিজ দিয়ে আটকে রাখছি। এরপর শঙ্করের দেওয়া মহামৃত্যুঞ্জয় মন্ত্রপুত তাবিজ শিবানী আর গৌরব ভক্তি ভরে হাতে বাঁধে। তার 1 সপ্তাহের মধ্যে
বাগবাজারের কাছে একটা সুন্দর বাড়ি ভাড়া পেয়ে যায় এবং শিবানী গৌরব খুব ভালোভাবে সল্টলেকের ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে বাগবাজারের নতুন বাড়িতে চলে আসে। ওরা যেদিন সল্টলেকের বাড়ি ছেড়ে চলে আসবে তার আগের দিন রাতে শিবানী আর গৌরব দুজনে একসঙ্গে একতলার একটা ঘরে শোয়। কিন্তু সারা রাত ধরে তারা শুনতে পায় ঘরের বাইরে প্যাকিং করা গুছিয়ে রাখা সব জিনিসপত্রগুলো কে যেন দুমদাম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর এই দুমদাম আওয়াজগুলো শুনে মনে হচ্ছে কেউ রাগের বশে করছে। পরদিন সকালে উঠে ওরা দেখে ওদের সব প্যাকিং করা জিনিসপত্রগুলো ছড়ানো ছেটানো। আর প্যাকিং করা জিনিসপত্রগুলোর এই অবস্থা দেখে মনে হচ্ছে কেউ ওদের এই বাড়ি থেকে যেতে দেবে না বা যেতে দিতে চায় না। শিবানী প্যাকিং করা জিনিসপত্রগুলোর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং শঙ্করকে ফোন করে সব জানায়। শঙ্কর আসতেই প্যাকিং করা জিনিসপত্রের এই অবস্থা দেখে বলে, মাসিমা, আপনি একদম ভয় পাবেন না। ওই কাল পুরুষ আপনাদের বাড়ি থেকে যেতে দিতে চায় না, তাই বলে ও সব রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। শুনুন, আমি একটা যজ্ঞ করব এই বাড়ির ভেতর, তবে যতক্ষণ ধরে ওই যজ্ঞটা আমি করব আপনাদেরকে সব জিনিসপত্র আবার পুনরায় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, যাতে আমি ওই যজ্ঞ করাকালীন ওই কালপুরুষ আপনাদের কোনো রকম সর্বনাশ না করতে পারে। এরপর শঙ্কর বাড়ির একতলার ডাইনিং রুমে যজ্ঞ শুরু করে। যজ্ঞ চলাকালীন শিবানী গৌরব খুব তাড়াতাড়ি করে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলো গুছোতে শুরু করে। কিন্তু যতবার গুছোতে যায় ততবার যেন একটা অদৃশ্য শক্তি ওদের বাধা দিতে এলেও সে বাধা দিতে পারে না। এরপর কোনো রকমে শিবানী গৌরব ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর শঙ্কর যজ্ঞ শেষ করে ওই বাড়ি থেকে বেরোনোর সময় ওই বাড়ির সদর দরজায় মন্ত্রপুত তালা আর তালার গায়ে লাল কাপড় জড়িয়ে দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বাড়ির প্রতিবেশীদের উদ্দেশ্যে বলে, শুনুন, এই বাড়ির সদর দরজার মন্ত্রপুত তালা যদি কেউ খুলে ঢোকার চেষ্টা করে আর কেউ যদি ওই বাড়িতে বাস করে তাহলে তার মৃত্যু সঙ্গে সঙ্গে হবে। এর ঠিক 1 মাস পর শিবানী শঙ্করের বাড়ির প্রতিষ্ঠিত কালী মন্দিরে পুজো দিতে আসে আর শঙ্করের সঙ্গে দেখা হয়। শঙ্করের সঙ্গে দেখা হতেই শিবানী বলে, ভাগ্যে সেই দিন মন্দিরে এসে তোমার সঙ্গে দেখা হয়েছিল, না হলে যে আমাদের কালপুরুষের হাত থেকে কেই বা বাঁচাতো কে জানে। তারপর এই কথা সে কথার পর শিবানী শঙ্করকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি বলতে পারবে ওই বাড়িতে ঠিক কি ঘটনা ঘটেছিল বা ঠিক কি হয়েছিল? শিবানীর কথা শুনে শঙ্কর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ জানি, আমি সেদিন আপনার ওই বাড়িতে প্রথম পা রেখেই বুঝতে পেরেছিলাম। কি বুঝতে পেরেছিলে তুমি, প্লিজ বলো। শঙ্কর তখন ধীরে ধীরে বলতে শুরু করলো, আজ থেকে 10 বা 12 বছর আগে ওই বাড়িতে একটি মেয়ে বিয়ে হয়ে বউ হয়ে আসে ঠিকই, কিন্তু পারিবারিক বা স্বামীর দীর্ঘ অত্যাচার সহ্য করতে না পেরে ওই বাড়ির পেছন দিকে একটা বেল গাছ আছে দেখেছো? ওই বেল গাছের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বউটা মারা যাওয়ার পর ওর আত্মা কালপুরুষে পরিণত হয় ঠিকই, কিন্তু বউটা মারা যাওয়ার পর পর বাড়ির লোক হয়তো ওকে দেখতে পেত এবং ওর শ্রাদ্ধানুষ্ঠান না করেই ওই বাড়ি অন্য কারোর হাতে বেচে দিয়ে নিজেরা ওই বাড়ি থেকে চলে যায়। আর যে বাড়িটা কিনেছিল সেও ওই বাড়ির ঘটনা জানতো না, আর যে কিনেছিল সে হয়তো কদিন থেকে কিছু একটা আপনাদের মতো অনুভব করে ওই বাড়ি থেকে চলে যায়। শঙ্করের মুখ থেকে এই কথা শুনে শিবানী জিজ্ঞাসা করল, ওই মেয়ের আত্মা কি কোনো দিনও মুক্তি পাবে না? শঙ্কর বলল, না মাসিমা, ওর আত্মা কোনো দিনও মুক্তি পাবে না। ওই বাড়িতে যে থাকবে তাকে ও মেরে ফেলবে আর তারপর নিজের দল ভারী করবে, নিজের শক্তি বাড়াবে। এখন ওর সঙ্গে আপনার ননদ মন্দিরা এবং আপনার ছোট মেয়ে পূজা আর বড় মেয়ে স্নেহার আত্মা রয়েছে। ওর শক্তি এখন দ্বিগুণ বেড়ে গিয়েছে।
এখন যদি কেউ ওই বাড়ির সদর দরজায় আটকানো মন্ত্রপুত তালা ভেঙে ঢুকে বসবাস করার যদি চেষ্টা করে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। ওদের হাত থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। গল্পটা তো শেষ। কেমন লাগলো তা কিন্তু ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যাদের আন্তরিক প্রয়াসে এই গল্পটির মূল ভাব ফুটে উঠেছে সেই সব বাচিক শিল্পীরা হলেন প্রদীপ্ত, সাধ্যায়, শুভাশিস, সুস্মিতা, বিজয়া, শ্রেয়া ও পারমিতা। গল্পের সূত্রধার সেবা, পোস্টার শ্রীরূপ, আবহ সঙ্গীত ওয়েব সেশন স্টুডিও, বিশেষ সহযোগিতায় বৃতি। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনায় অনির্বাণ। ধন্যবাদ। শুভরাত্রি।